উপর নিচ মাথা ঝাঁকায় জেসি। মায়েরা কপালে হাত, প্রলম্বিত দম ছেড়ে বিড়বিড় করে। ডেঞ্জারাস। এরপর স্বভাবতই গম্ভীর গলায় বলল, তোমার ভাইয়াও মেনে নিল? ধমকায়নি? নিষেধ শাসন কিছু করেনি? হঠাৎ জেসির মুখভঙ্গি পাল্টে এলো। কোমল চোখে মৃদু হাসল। আকাশের দিকে হাত বাড়িয়ে তারাদের লক্ষ্য করে বলল, আমি যদি কখনো ভাইয়াকে ব্যাস এমনিতেই কথায় কথা মুখ ফসকে বলি, ওই তারাটা আমায় ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, নিঃসন্দেহে এটা অসম্ভব যেন আমার ভাইয়া চেষ্টা করে দেখবে। সেখানে সেটা তো বিয়ে। কতটা জানতে মেহরাব সম্পর্কে? সে যদি বকাটে চরিত্রহীন হয়? আমার ভাইয়া এমন খারাপ মানুষের সান্নিধ্যে কখনোই যাবেই না। ভাইয়ের প্রতি এতটা বিশ্বাস? তৎক্ষণাৎ জবাব দেয় না জেসি। একটু সময় নিয়ে ঠোঁটে হাসির রেখা টেনে বলল, আমাদের বাবা মা নেই জানেন? মায়েরা ভ্রু তুলে চায়। শুনেছিলাম। আমার বাবা মার কিন্তু স্বাভাবিক মৃত্যু ঘটেনি, নির্মম মৃত্যু দেওয়া হয়েছিল তাদের। মহলে আগুন ধরিয়ে দিয়েছিল কেউ বা কারা। চমকে তাকালো মায়েরা, মুখ থেকে ছিটকে আসে, মৃত্যু দেয়া হয়েছিল? অপরাধ? জেসির দৃষ্টি অদৃশ্যে। রাতের আকাশ নিকষ কালো। চাঁদের রেলিংয়ে হাত চেপে কাঁধ ঝাঁকিয়ে সে বলল, জানি না কি ছিল তাদের অপরাধ, ভাইয়া বেশ কিছু বলেনি। একটু সময় নিয়ে থেমে বলল, ওটা গ্রামের বাড়ি, দাদুর আমলে জমিদার মহল ছিল নাকি। আমার বয়স তখন 5 মাস। একদিন রাতে সবাই গভীর ঘুমে, রাতের আধারে চারপাশ থেকে হঠাৎ দাও দাও করে জ্বলে উঠল আগুন। দাদু, দিদা, বাবা মা, কাকি, কাকু আরও অনেকের চিৎকার। একটু বাঁচার বাড়ির প্রতিটা দরজা জানালা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়, যাতে ভেতরের কেউ চাইলেও বাইরে যেতে না পারে। আর মায়ের শাড়িতে নাকি আগুন ধরে গিয়েছিল প্রায়, ধোঁয়ায় শ্বাসকষ্ট, গায়ে হাত হাত গায়ে জ্বলন্ত আগুনের ফোসকা নিয়ে বাড়ির পেছনের একটা কাচের ছোট্ট জানলা ভেঙে ভাইয়াকে বের করে দিয়ে তার হাতে আমায় তুলে দিয়েছিল। বলেছিল, পালা খোকা, এক গ্রাম থেকে বহু দূরে, বোনকে দেখে রাখিস, খুব আদরে জড়িয়ে রাখিস বুকে। চোখের কোটর ভরে এলো জেসির, কণ্ঠ ধরে আসে, টুপটা বস্তু গড়িয়ে পড়ে। মায়ের স্তব্ধ, কৌতূহল জাগে। তারপর? তারপর কি হলো? মায়ের আদেশ মতো ভাইয়া শহরে চলে এলো প্রাণপণে ছুটে দৌড়ে। ভাইয়ার তখন 15 কি 16 বছরের। পরিবার, আত্মীয় স্বজন কেউ নেই পাশে। পেটে ক্ষুধা, দুর্বল শরীর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো 3 দিনের বেশি। একটু জিরিয়ে নেয় জেসি, এরপর আবার বলে, পৃথিবীর মানুষগুলো বড্ড নিষ্ঠুর। হাত পেতেও দুমুঠো খাবার পাইনি ভাইয়া। খিদে জ্বালায় আমি বেশি কাঁদছিলাম দেখে মুখের কাপড় গুজে দিয়েছিল যেন শব্দ বেশি না আসে। পানি খেয়ে কেটে গেল আরও 2 দিন। এরপরে ভুবনের রাত নেমে এলো রীতিমতো। থাকার জায়গা নেই, ফুটপাতেই আমায় বুকে জড়িয়ে ধরে বসে রইল ভাইয়া। হঠাৎ কুকুরের ডাকে ভয় পেয়ে ছুটতে শুরু করে, যেদিকে দু চোখ যায় সেদিকে। ছুটতে ছুটতে ভাইয়ার সাথে ধাক্কা লেগে গেল তারই বয়সী একজনের সাথে। জানেন কে ছিল সে? এই পর্যায়ে জেসি অশ্রুসিক্ত চোখে হাসে। মায়েরা জানতে চায়, কে? আমার হিরো, হিরো? উনি কে? আসফিয়ান বর্ণ। রকস্টার? হিরো। সেদিন ভয়ে জড়সড় হয়ে আমাদের শহরে আসার গল্প শোনালো। এই প্রথম কেউ আগ্রহ ভরে শুনলো আমাদের গল্প। এরপর দুজনকে একটা বস্তিতে নিয়ে গেল। ওই বস্তির তার পরিচিত একজন বুড়িমা একা থাকতো ওনার কাছে। এরপর নিজের টিফিনের টাকা জমানো থেকে টাকা আমাদের পেট ভরে খাওয়ালো। মাথা গোজার ঠাঁই হয়ে গেল কোনো রকম। চুপ হয়ে গেল সে, হাতের উল্টো পিঠে চোখ মুছে হাসে। মায়েরার দিকে তাকায়, গম্ভীর মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে, পাপড়ি ভেজা। তার সাথে সাথে নিজে অশ্রু বিসর্জন দিয়েছে হয়তো, এখন মুছে ফেলেছে। কিন্তু গল্প এখনো শেষ হয়নি। মায়েরা প্রশ্ন করল, তারপর কি হলো? তারপর তারপর দুমুঠো খেয়ে জীবন তো বাঁচিয়ে রাখতে হবে। ভাইয়া দিনমজুরের কাজ শুরু করে। ইট ভাঙচুর, সিমেন্ট কাঁধে তোলা, লাকড়ির গাছা মাথায় নেওয়া, আরও কঠিন কঠিন কাজ। নাজুক হাত দুটোর কি নাজেহাল অবস্থা হতো তখন। এক গ্লাস পানি ঢেলে না খাওয়া ছেলেটাও জেসি প্রলম্বিত দম ছেড়ে বলে, কাজ করার সময় আমায় একা ছাড়েনি কখনো। মায়ের আদেশ ছিল তো বনুকে দেখে রাখতে। আমায় পাশে শুইয়ে রেখে ভাইয়া কাজগুলো করতো, হোক রোদ হোক বা বৃষ্টি।
মাঝে মাঝে হিরো এসে দেখে যেত আমাদের। একদিন ভাইয়াকে স্কুলে ভর্তি হতে বলল, এমনিতেই পেটে খাবার জোটে না, তার উপর পড়ালেখা। এর কিছুদিন পর হিরো তার বাবার পকেট থেকে টাকা এনে ভাইয়াকে নিজে স্কুলে ভর্তি করিয়ে দিল। সেবার কোনো অজুহাত শুনলো না। প্রাইভেট পড়ার টাকা ছিল না, তাই হিরো যা পড়তো সেটা এসে আবার ভাইয়াকে পড়াতো। অপরিচিত অজানা অচেনা কোনো মানুষের জন্য এতটুকু ত্যাগ কে করবে এই শহরে? আমার হিরো করেছিল সেদিন। এরপর বড় হতে লাগলাম ভাই বোন দুজন। ভাইয়া আমাকে চোখের আড়াল হতে দিত না খুব একটা, প্রয়োজন ছাড়া। ভাই কলেজে ওঠার পর টিউশনি শুরু করে। বস্তি থেকে ছোটোখাটো অল্প দামের বাড়িতে উঠলাম দুজন। ততদিনে বস্তির ওই বুড়িমাও দুনিয়া ছেড়ে বিদায় নিল। দিন চলতে চলতে ভাইয়া ভার্সিটিতে উত্তীর্ণ হলো। হঠাৎ একদিন থেমে যায় জেসি। অনেক কিছু ঘটে গেছে এরপর হঠাৎ, অনেক কিছু। জেসি ব্যাখ্যা করলো না। মায়রার কৌতূহলী চোখ প্রত্যক্ষ করে শুধু বলল, ভাগ্যের পাশা পাল্টে গেল। এই শহরের অলিগলি ঘুরে সেদিন যেন যে ভাইয়া এক মুঠো ভাত পায়নি, সে আজ প্রতিদিন এমন হাজারো জনকে খাওয়ানোর সামর্থ্য রাখে। কিছুক্ষণ নীরবতা। জেসি ফের বলে, যে ভাইয়া আমাকে সেই ছোট্ট শিশুটি থেকে নিজ হাতে আদর যত্নে এই আমিকে তৈরি করেছে, তার উপর বিশ্বাস রাখবো না? জানেন, এই পৃথিবীতে আমার কেবল দুটো চাহিদা। মায়রা শুনেছিল নিঃশব্দে, মুখ খুলল। ব্যাস দুটো? একটা আমার ভাইয়াকে পৃথিবীর সবচেয়ে সুখী দেখা, অন্যটা ভালোবাসা কুড়াতে। আমি চাই আমার আশেপাশে যারা থাকবে তাদের হাসি খুশি রাখতে, বিনিময়ে তাদের ঝুলি থেকে অল্প বিস্তর আদর ভালোবাসা কুড়িয়ে নিতে। দিবেন আমায় একটুখানি ভালোবাসা? আমি না বড্ড ভালোবাসার কাঙাল। প্রচণ্ড কাতর শোনালো তার স্বর। চোখ চকচক করে উঠল। মায়রার কি হলো কে জানে। হাত তুলে জেসির গাল ছুঁয়ে দেয়। হুটহাট যেমন হাসতে পারো তেমন কাঁদতেও পারো দেখছি। কাঁদতেও পারে। ভাই কখন এলি? মায়রার দৃষ্টি অনুসরণ করে জেসিও সিঁড়ির দিকে তাকায়। দুহাতে কফির মগ চেপে মেহেরাব দাঁড়িয়ে এগিয়ে এলো হাস্যহীন মুখে। ফাঁকে জবাবটা দিয়ে দিল, এলাম খানিক আগে। না বলে কয়ে কান পেতে অন্যের কথা শুনছিলেন? প্রশ্নটি করতে জিভখানা সুরসুরি দিচ্ছিল জেসিকে, তবে দমিয়ে নিল নিজেকে। মেহেরাব দুজনের কাছাকাছি এসে মগ হাতে স্থির দাঁড়িয়ে রইল। একটা নিজের জন্য, অপরটা বোনের জন্য এনেছিল। কিন্তু এখানে তো তিনজন উপস্থিত। ভাইয়ের অস্বস্তি বুঝতে পেরে মায়েরা তড়িঘড়ি করে বলে ওঠে, আমি যাই। মীরাব ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে কান্না জুড়ে দেবে। সে চলে গেল। এদের দুজনকে একা ছাড়া দরকার। বোঝাপড়া না হয় নিজেরাই করে নিক। নীরবতায় চলছে ক্ষণ। নিঃশ্বাসের শব্দটিও শোনা দুষ্কর। জেসি আর চোখে তাকায়। মেহরাবের দৃষ্টি অন্যত্র ছিল। গলা খাকারি দিয়ে নিজেই মুখ খুলল, মেবি কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, একাই দুটো খাবেন? মেহরাব রাগল না, বরং শীতল দৃষ্টিপাত করে। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে নজর অন্যদিকে রেখে একটা কাপ বাড়িয়ে দেয়। এ তো মেটার আপত্তি। বলল ফটাফট, যদি আমাকে দেওয়ারই হয় তো এদিকে ফিরে দিন। এখন দেখে মনে হচ্ছে মনের বিরুদ্ধে গিয়ে দিচ্ছেন। বর্ণকে স্টেজে উঠতে দেখে জড়সড় হয়ে দাঁড়ায় সুখ। পুরুষটি এদিকে আসছে কেন, তাও চেহারা উন্মুক্ত রেখে। দর্শকের মাঝে হই হই লেগে গেল। রকস্টার আফসিয়ান বর্ণকে আকস্মাত উপস্থিত দেখে। এটা স্বপ্ন অথবা ঘোর নয় তো। অতিথিদের সাথে চোখের ইশারায় কুশল বিনিময় করে হাতে মাইক্রোফোন নিয়ে সুখের পাশে এসে থামলো বর্ণ। উৎসুক জনতার উদ্দেশ্যে বলল, ঠোঁটে বরাবরের মতো প্রাণবন্ত হাসির রেখা টেনে, Guys, there is nothing to panic about. সুখের হাত মুঠোয় পড়ে, She is my silent queen. Now, I will be her voice. Does anyone have any objections? স্বয়ং আফসিয়ান বর্ণ কারো কণ্ঠ হবে, এতে কারো কোনো আপত্তি থাকতে পারে? প্রশ্নই ওঠে না। অডিয়েন্স একযোগে জবাব করে। সুখকে নিজের নিকটে টেনে আনে বর্ণ। চোখে চোখ রাখে, দৃঢ় গলায় জানায়, Sweetheart, বল কি বলতে চাস? সুখ তখন স্তব্ধ। দর্শকের করতালি হই হইতে ঘোর কাটল। বর্ণ চাতক পাখির মতো তার ঠোঁটের দিকে চেয়ে ঢোক গেলে, এরপর চোখে চোখ রেখে ভ্রু নাচায়। অর্থাৎ যা বলতে চায় তা নিশ্চিন্তে বলার ভরসা দিচ্ছে মানুষটি। আমার আব্বু আমার প্রথম অনুপ্রেরণার প্রাণকেন্দ্র। আমি বলতে পারি না এই নগচর অথবা মুখোমুখি দাঁড়িয়েও কতজনে কত কি বলে দেয় অবলীলায়।
এসবের মোকাবেলা করে যতবার আমি ভেঙে পড়েছি, ঠিক ততবারই কাঁধে ভরসার হাত রেখেছে আমার আব্বু। মাথে হাত বুলিয়ে দুর্বলতাকে পিষ্ট করে সামনে এগিয়ে যেতে সাহস ঢুকিয়েছে। কপালে চুমু এঁকে যারা আমাকে ভালোবাসে, তাদের জন্য বাঁচতে শেখার অনুপ্রেরণা দাঁড় করেছে আমার আম্মু। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষ। সুখ ঠোঁট বলছে আর শব্দগুলো কণ্ঠ ফুঁড়ে উচ্চারণ হচ্ছে বর্ণের। রুবায়াতের চোখে অশ্রু, ঠোঁটে হাসি। তামিদ শিকদারের হাতে হাত রাখলেন প্রফুল্ল চিত্তে। চারপাশে গুঞ্জন ওঠে বর্ণের কণ্ঠ থেকে, পরবর্তীতে ছিটকে আসা বাক্য কর্ণ গোহরে হতেই আমার প্রাণের চেয়ে প্রিয়। দর্শকের সাথে সাথে সুখ নিজেও স্তম্ভিত। ঠোঁটে হাত রাখে আনমনে। সে তো এসব কিছুই বলেনি। লোকটা নিজের নামে সাফাই গিয়েই চলছে। ধোঁকাবাজ, মিথ্যাবাদী। হাত বাড়িয়ে মুখটা চেপে ধরতে গিয়েও অবস্থানের কথা ভেবে দমে গেল। তামিজ সাহেব গলা খাকারি দিয়ে কপালে হাত ঘষে গম্ভীর গলায় বললেন, কি জানি পাশে পাজিটাকে দেখছো না? পেন্টিং নিয়ে 1 বছর আগে থেকেই কাজ শুরু হয়েছিল সুখের, আব্বুর সাথে মিলে গোপনে। হঠাৎ একদিন হুটহাট সকলকে সারপ্রাইজ দিয়ে তাক লাগিয়ে দিতে চেয়েছিল। আজ তা পূর্ণ হলো। এসব সহ আরও অনেক কিছু সুখের হয়ে মঞ্চে বলেছে বর্ণ। অনেক ধৈর্য সহকারে যাওয়ার সময় সুখকে বর্ণ গাড়িতে চড়তে হলো। লোকটাই বাধ্য করেছে। মনের কথাগুলো সবার সামনে কথার মাধ্যমে উপস্থাপন করার জন্য একটা ধন্যবাদ গলা অবধি এসেছিল, কিন্তু মাঝখানে নিজের নামে নিজে নিজে এই যে সাফাই দিল, তাই কোনো ধন্যবাদ পাওনা নেই আফসিয়ান বর্ণের। দু চোখ খিসে রেলিং শক্ত করে ধরল সুখ। কানের কাছে এখনো বাজছে বর্ণের কথাগুলো। আমি তো শব্দ হব, ব্যাস তুই আমার কণ্ঠস্বর হয়েছে সুইটহার্ট। কথা দিচ্ছে দ্বিতীয়বার কখনো দুঃখ দেব না, অন্য কাউকে আঘাত করার দুঃসাহস দেখাতে দেব না। এই দেখ, কান ধরেছে। প্রথম আর শেষবারের মতো মাফ করে দে ফুল, আমি ভালোবাসতে শিখিয়েছি। ঘামছে সুখ থরথর করে। বারংবার কথাগুলো কানের গোড়ায় কেউ যেন চিৎকার করে বলে চলেছে। অতিষ্ঠ করে তুলছে তাকে। চোখ চিকচিক করে ওঠে। দুহাতে কান চেপে ধরে সুখ চোখ খিঁচল পুনরায়। অসহ্যকর এক যন্ত্রণা বয়ে যাচ্ছে হৃদয়ে। তখনই পিছু থেকে ডাক ছুটে আসে, এত বারণ, এত দূরত্ব মারিয়ে আপনি কেন আমাকেই ভালোবাসেন? কেন কেন? দুহাতের মুঠোয় বর্ণের শার্টের কলার চেপে ধরে সুখ। ঝাঁকাতে থাকে। চোখের অশ্রু বাঁধ ভেঙেছে। এলোমেলো চুল। বর্ণ সব সয়ে নিয়ে শীতল চোখে চেয়ে রয়। টু শব্দটিও করল না। সুখ নিজের চুল খামচে ধরে দুহাতে। টেনে হিঁচড়ে গোড়া থেকে উপড়ে হাতে নিয়ে আসার জোগাড়। কান্নার দাপটে শরীর দুলে ওঠে। ফের বর্ণকে বুঝালো, কেন এমনটা করলেন? সেদিনের মতো মুখ ফিরিয়ে নেননি কেন? কেন সেদিন বাঁচিয়ে এনেছেন আমায়? কেন বিয়ে করলেন? ভালো কেন বাসলেন? এতগুলো কেন উত্তর চাই আমার এক্ষুনি। নিজের উপর আঘাত শুরু করে। বর্ণ উঠে এলো পাশে। অস্থির হাতে সুখের মুখে ছুঁতে গেলে সরিয়ে দেয় সে। ছেড়ে দিন না আমায়, মুক্তি দিন। আমি আপনাকে ছেড়ে অনেক অনেক দূরে পালিয়ে যাব, কথা দিচ্ছি। কখনো ফেরত আসবো না আমি। বর্ণ হাসে কেমন করে, এক দৃষ্টি চেয়ে বলল, যখন আমি শিকারি, তো তুই আমার একমাত্র শিকার। নো স্যাক্রিফাইস, নো গিভিং আপ। ইউ আর অনলি মাইন। তোকে আমার কাছে থাকতে হবে আমরণ। কাছে আসতে চেয়েছিল সে। সুখ অশ্রু ভেজা চোখে ধাক্কা দেয় বুকে। ঠোঁট ও হাতের ইশারায় বলল, আমি ভুলবো না আপনার এইসব কথায়। আমি আপনার হতে পারি না। সেদিনও আপনার যোগ্য ছিলাম না, এখন আরো নেই। আমার পাশে কে যোগ্য কে অযোগ্য সেটা ডিসাইড করার তুই কে? কোন অধিকার? বর্ণের কথা সে শুনতে চায় না একটু। ঘন ঘন দুদিক মাথা নেড়ে বলে, পৃথিবীতে আমার মতো আরো অনেক আছে আপনার পাশে মানানসই। তোর মতো আছে, কিন্তু তুই তো নোস। আমার পুরো তুইটা কে চাই, মতো অনুরূপ কাউকে নয়। গলায় কান্না আটকে দম বন্ধ হয়ে আসে প্রায়। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে সুখ করুণ চোখে তাকায়। আপনি বুঝতে পারছেন না। বর্ণ খানিক চুপ থেকে জবাব করে, হ্যাঁ, আমি অবুঝি, তুই বুঝিয়ে দে। বুকের ভেতরের পাঁজরটা ভীষণ যন্ত্রণা করছিল। হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। মনে হয় কেউ ছুরির আঁচড় কাটছে পরম যত্নে। সুখ গুঙিয়ে কেঁদে দুহাতে মুখ চেপে ধরে ঠোঁট কামড়ে চোখ উপচে অশ্রুধারা বয়ে যায়। বর্ণ তখনও চেয়ে আছে। কাঁদতে সময় দিচ্ছে ফুলকে। জিভে ঠোঁট ভিজিয়ে সুখ বলে, আমি অপবিত্র, কলুষিত।
কুঞ্চিত কপাল শিথিল হয়ে এলো বন্যের। তড়িৎ সুখের মুখটা দুহাতের আজলায় তুলে জানতে চায়। হুম। হুম। ঝরঝর অশ্রু ঝেড়ে উপর নিচ মাথা জাগায় সুখ। হাত দুটো সামনে তুলে ঘুরিয়ে ফিরিয়ে বুঝায়। ওরা আমায় ভীষণ বাজেভাবে ছুঁয়েছে। ঘৃণ্য অপবিত্র ছিল সেই ছোঁয়া। ছোট বাচ্চাকে আদর করার মতো তার কপালে আশ্রে আসা চুল সরিয়ে দিল বর্ণ। বলল, পাগলি, এমন কিছু হয়নি, তুইও জানিস। ওরা জানে, আমি জানি, হয়তো আপনিও জানেন। ওরা নিজেদের বাসনা পূরণে সফল কাম হয়নি, কিন্তু ছুঁয়েছে তো, যেটা আমি শুধুমাত্র এক পুরুষের জন্যই আগলে রেখেছিলাম। ওরা আমায় কলঙ্কিত করে দিয়েছে নিমিষেই। সত্য কখনো গোপন থাকে না। সবাই জানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু যেদিন সত্যটা সামনে আসবে পুরো পৃথিবীকে হাজার বোঝালেও ওরা বুঝবে না আমি শেষ পর্যন্ত আমার সম্ভ্রম রক্ষা করতে পেরেছি সেদিন। ওরা ঠিকই সেই নামটা আমার সাথে জুড়ে দেবে, যেটা থেকে বাঁচতে আমি প্রাণ দিয়ে দিতেও প্রস্তুত ছিলাম। আমাকে স্ত্রী রূপে গ্রহণ করার অপরাধে ওরা আপনাকে প্রশ্ন করবে, হেও করবে। আপনার নাম যশ এক লহমায় ধূলিসাৎ করে দিতে সময় নেবে না ওরা। আমি আমি এটা হতে দিতে পারি না। বর্ণ বাকরুদ্ধ চোখে অনিমেষ তাকিয়ে থাকলো। চোখের সাদা অংশ জোড়া রক্তিম। জেনে শুনে ভালোবাসার মানুষকে অপমান, অপদস্থ, জঘন্য প্রশ্নের মুখে ছুঁড়ে ফেলা যায় না। আমি আপনার মতো এতটাও স্বার্থপর নই। তাই আজ আপনাকে চিরদিনের মতো নিজের একান্ত করে পাওয়ার সুযোগ পেয়েও আপনার জন্য, আপনাকে ভালোবাসি বলেই আপনাকে ছেড়ে দিতে চাই। হৃদয় তোলপাড় তোলা কথাগুলো জানালো না সুখ। ভেজা চোখে চাতক পাখির মতো বন্যের প্রশস্ত বুকের দিকে চেয়ে রইল অপলক। খুব ইচ্ছে করছে ওই বুকটাতে মাথা রেখে মনের খোয়াইশ মিটিয়ে অশ্রুপাত করতে। বৃদ্ধা আঙ্গুলেতে চোখ মুছিয়ে দিয়ে বর্ণ আচমকা শক্ত করে বুকে চেপে ধরল সুখকে। বিড়বিড় করল, কেউ জানবে না, তারা কেউ বেঁচে নেই, কেউ নেই। ওই ঘটনার দাফন ওখানে শেষ, পুনরাবৃত্তি হবে না কখনো। সুখ বোধ করে শুনল, অথবা শুনলই না। অনেকক্ষণ চোখ বুজে চুপ করে পড়ে থাকলো বুকে। এরপর মাথা তুলে সরে আসে। বর্ণ ফের মোহিত চোখে সুখের গালে হাত রাখে, আঙ্গুলে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, একবার স্বীকার কর, এখনো ভালোবাসিস। বাসি তো, হয়তো নিজের চেয়েও বেশি। প্রিয় পুরুষটিকে জানানো হলো না কথাটা, বরং জানালো, যেখানে আমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছি, সেখানে আপনাকে ভালোবাসি কি করে? ওপর নিচ মাথা ঝাঁকালো বর্ণ। নো নিড, আমার একারটাই যথেষ্ট হবে, ব্যাস শুয়ে নে আমায়। তড়িৎ গলা থেকে বর্ণের হাত সরিয়ে দিল সুখ। বলল, ছবেন না আমায়, হাতে নোংরা লেগে অপবিত্র হয়ে যাবেন। অচিরেই চোয়াল শক্ত করে বর্ণ কঠিন চোখে তাকায়। আমার আকাশটা ফুল, ব্যাপারটা তোর জন্য একটু সুখকর হবে না। কি করবেন? চোখের পলকে তার শক্তপোক্ত হাতের থাবা এসে গলা চেপে ধরল সুখের। ঝটকায় মুখোমুখি এনে বলল হিসিয়ে, সোজা দাফন করে দেব যদি আরেকবার আজে বাজে বকেছিস। ব্যথা পেল সুখ ছাড়া পাওয়ার জন্য মোটো ছটফট করল না। শান্ত দীঘির মতো নীরব থেকে চোখে চোখ রেখে ঠোঁট নাড়ালো। প্লিজ মেরেই ফেলুন আমায়, এরপর সব ঝঞ্ঝাট আজীবনের মতো শেষ হয়ে যাবে। ছেড়ে দেওয়া হয় তাকে। হাত মুঠোবন্দি করে অন্যত্র মুখ ফিরিয়ে রাগ সংবরণের চেষ্টা করে বর্ণ। মস্তিষ্কে যেন লাভা উতলে পড়ছে টকবক করে। গলায় হাত রেখে সুখ কেসে ওঠে, জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে, এরপর লাজুক পাতার মতো গুটিয়ে যায়। বিগত দিনগুলোতে প্রতি মুহূর্তের মতো কল্পিত দৃশ্যটি আজও চোখের সামনে ভেসে উঠল। তার মতো মেয়েকে জীবনসঙ্গী করার অপরাধে পুরো এক সমাজ, যারা বর্ণকে ভালোবাসত, সম্মান করত, তারাই আবার হেয় প্রতিপন্ন করছে, ঘৃণিত দৃষ্টি ছুড়ছে। চোখের সামনে এসব কিভাবে সহ্য করবে সে? এর আগে মরণীশই ফোন বাজছে, কল এসেছে। বর্ণ কেটে দিল প্রথমবার। চুপসে যাওয়া সুখের দিকে কোমল দৃষ্টি ফেলে কাছে এগিয়ে দু বাহু ধরে বলতে নেয়, ফুল? কথায় কথায় শরীর ছুঁয়ে দেওয়াতে ভালোবাসা নিহিত থাকে না, ওটাকে ভোগ বলে। ভোগ করতে চান তো আমায়, তাই না? নিন, ইচ্ছে মিটিয়ে নিন, কোনো বাধা দেব না আজ। বর্ণের দৃষ্টিরা বোধ করি এক মুহূর্তের জন্য থমকে গেল। বিমূঢ় চোখে তাকালো সুখে, নিষ্প্রাণ চোখে। হাত আলগা হয়ে এসেছে
ততক্ষণে ঢোক গিলে ধীরে ধীরে হাত সরিয়ে গুটিয়ে নিল নিঃশব্দে। ফোনে কল এসেছে পুনরায়। কেমন বিমূর্ত চোখে সুখকে দেখতে দেখতে রিসিভ করে কানে তুলে গটগট করে রুম ছেড়ে বেরিয়ে গেল। যাকে কথার বাণে সুখ কখনো হারাতে পারেনি, কখনো যে হার মানেনি, আজ সে নিঃশব্দে প্রত্যুত্তরবিহীন হারিয়ে গেল চোখের পলকে। হয়তো কণ্ঠ তার ভাষা হারিয়েছে। শিকদার নিবাসের পাশ ঘেঁষে বয়ে যাওয়া নদীর মতো পিচঢালা রাস্তার একধারে বন্যের কার, ড্রাইভিং সিটে থম মেরে বসা, ফ্রন্ট মিররে ধূসর কালো মণি চোখ জোড়া দৃশ্যমান হয়। চকচক করছে রক্তিম চোখ দুটো। মাহির নেই আজ। বন্য বুকে হাত রাখে। কেমন হাঁসফাঁস লাগছে, হৃদয়টা অশান্ত। সে কি তবে ফুলের আচরণে কষ্ট পেয়েছে? কিন্তু এই অনুভূতি শূন্য পাথর হৃদয়ে সুখ কষ্টে রুকি দেওয়া বারণ ছিল তো। বন্য গাড়ির ড্যাশবোর্ডের স্ক্রিনের দিকে নিষ্পলক চেয়ে থাকে। রুমের ফুটেজ ভাসমান তাতে। সুখ ফ্লোরে লেপ্টে বসে কাঁদছে ফুপিয়ে। হাতের মুঠোয় সে শোপিস, ভালোবাসার প্রতীক, লাভ আকৃতির পাথরের অভ্যন্তরে তাদের বিয়ের দিনের একটা মুহূর্তে থমকে আসে, যেটা সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে বন্যের কাছ থেকে পেয়েছিল ভালোবাসা দিবস উপলক্ষে। পাথরটা বুকে চেপে রেখে ঠোঁট কামড়ে ধরে সুখ। জব জব চোখের পানি গাল বেয়ে অঝরে গড়িয়ে পড়ে। পাঁজরটা ছিঁড়ে যেতে চাইছে যন্ত্রণায়। তার সাথেই কেন এমন হলো? ভাগ্যটা অন্যরকম না হলেও পারত। ঢাকা শহরের পুরনো একজন বাসিন্দা মুকলেস। সংসারে 3টি ছেলে মেয়ে। বড় ছেলে বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকে এখন। বাবা মার ভরণ পোষণ নেওয়ার সময় নেই। পথে প্রান্তরে বেলুন বিক্রি করে এবং রিক্সা চালিয়ে বাকি দুটো মেয়ে এবং স্ত্রীর মুখে কোনো রকম দুমুঠো অন্ন তুলে দেন মোকলেস। কখনো কখনো না খেয়েও দিন পার করতে হয়। নিত্যদিনের মতো আজও রাস্তায় বেরিয়েছিল লাঠির আগায় বেলুনের তোড়া গেঁথে। বাতাসে শীত শীত আবহ, অথচ আকাশ থেকে ছিটকে আসা সূর্যের তেজস্বী রশ্মিতে কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। রাস্তার কিনারে দাঁড়িয়ে ইতিমধ্যে কেবল 3টে বেলুনই বিক্রি করতে পারল। এরই মাঝে দুটো জোয়ান ছেলে এলো কাছে। নেহাত মজা করে কথা বলার ফাঁকে একজন আকস্মাৎ বেলুন কেড়ে নিতে চায়। মোকলেস তড়িৎ পিছু হটে গেল। এখানে তার সন্তানদের হক গেঁথে আছে। বাড়িতে তেল মরিচ নেই। ছেলেটা ফের দম্ভ দেখিয়ে কেড়ে নিতে গিয়ে ব্যর্থ। নিম্নার্থ কামড়ে 50 ঊর্ধ্ব মোকলেসকে ভয় দেখিয়ে একসময় হুট করে হেসে ফেলল। মজা করেছিল এতক্ষণ। তারা চলে যেতেই মোকলেস রাস্তায় বসে পরনের ফতুয়ার বাহুতে অশ্রুতে ভেজা চোখ দুটো মোছে। নিম্ন শ্রেণীর দেখে সবাই এমনি মজা নেয়। এমন অনেকেই তাদের মতো হতদরিদ্রদের বিনোদনের পাত্র বানিয়ে পৈশাচিক আনন্দ পায়। অদূর থেকে দৃশ্যটি প্রত্যক্ষ করে আনমনেই ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ে জেসির। কিছু তিক্ত স্মৃতি কল্পনা করে। পরক্ষণে মাঝ রাস্তায় দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে ভেবেই তড়িৎ চোখ মুছে ঘাড় বাঁকিয়ে পাশে তাকালো। দুহাতে শপিং ব্যাগ নিয়ে মেহরাব ভ্রুকুচকে তাকিয়ে। মলে এসেছিল তারা। যদিও মেহরাব আসতে চায়নি জেসিকে নিয়ে, মায়েরা বলে কয়ে পাঠিয়েছে। জেসি কিছু বলতে চাইছিল কিন্তু জড়তা কাটিয়ে উঠতে পারছে না। মেহরাব তাকে ইতি উতি করতে দেখে গম্ভীর মুখে বলল, চলো। গাড়ি তো ওদিকে, শপিংও শেষ, আর আমরা এদিকে কেন এসেছি? মেহরাব জবাব দিল না, চুপচাপ হাঁটছে। জেসি তার পিছু পিছু। সে খুব চাইছে ডক্টর যেন ওই কাকু থেকে অন্তত একটা হলেও বেলুন নেয়। তার চাওয়ার পূর্ণতা দিতে পর মুহূর্তে হাঁটতে হাঁটতে বেলুনওয়ালার নিকটে চলে এলো দুজন। জেসি মেহরাবের আগেই অমায়িক গলায় বলে, কাকু, বেলুনের দাম কত? কত ভালোবেসে মাচান ডাকলেন তিনি। জেসির মনটা প্রফুল্লে নেচে উঠল। পরে মনে পড়ে তার কাছে তো কোনো টাকা নেই এই মুহূর্তে। আর চোখে মেহরাবের চেয়ে খানিক হেলে গিয়ে ফিসফিসিয়ে বলল, একটা কিনে দিন মশাই। বাড়ি ফিরে ভাইয়ার কাছ থেকে টাকা নিয়ে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেব। পিঙ্কি প্রমিস। দাঁতে দাঁত ঘষে মেহরাব চোয়াল শক্ত করলো। তার টাকায় দুহাত ভর্তি শপিং করে এসে এখন 20 টাকা ফেরত দেওয়ার বাহাদুরি দেখাচ্ছে। বাহ! কয়টা বেলুন আছে এখানে? মেহরাবের প্রশ্নে মুকলেস ক্লান্তিময় হাসলো। জি বাজান, এখানে মোটে 60টা বেলুন। সব কয়টা দিয়ে দিন। কত টাকা হয়েছে? সবটি নেবেন? আনন্দে চোখ চকচক করে উঠল তখন। মেহরাব ছোট শব্দে জবাব করে,
এটা 20 টাকা কইরা, মুটে 140 টাকা আসে বাজান। দু হাতে শপিং ব্যাগ, টাকা দেবে কি করে? সব বেলুন নিচ্ছে দেখে জেসি খুশিতে আত্মহারা, ঠোঁটে হাসি চেপে মেহরাবের দিকে চেয়ে আছে ফ্যাল ফেলে। সে বলল, ব্লেজার জ্যাকেটের ভিতর পকেট থেকে ওয়ালেট বের করে ওনাকে টাকাটা দাও। জেসি থমথমে খেয়ে গেল। আমি? মেহরাবের ধারালো অস্ত্রের মতো চাহনি দেখে আস্তে করে ব্লেজারে হাত রাখে জেসি। পকেট ভেতরে, বুকের কাছাকাছি, হৃদস্পন্দন ছুটছে ক্রমশ। ঢোক গিলে মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখে ওয়ালেট হাতে নিয়ে 200 টাকার একটা নোট ধরিয়ে দেয় মকবুলকে। মাজান, বাকি টাকা না লইয়া কই যান? ওটা আপনার কাছে রেখে দিন কাকু। কখনো কোনোদিন পথে প্রান্তরে দেখা হলে একটা বেলুন দিয়ে শোধ করে দেবেন না হয়। ফের অশ্রু হানা দেয় মোকলেসের চোখে। খানিক আগের অশ্রু আর এই অশ্রুর মাঝে বিস্তর ফারাক। এটা কৃতজ্ঞতার, খুশির বহিঃপ্রকাশ ছিল। আপনাকে অনেকগুলো থ্যাঙ্কস। ওগুলো তোমার নয়, মীরাভের জন্য। জেসির হাসিটা ধক করে নিভে গেল। বেলুনগুলো সে ও মীরাবের জন্যই নিয়েছে, কিন্তু তাই বলে মুখের উপর বলে দেবে এভাবে? একটা তুমিও নিতে পারো, কথাটি বললে গাল ছিঁড়ে পড়ে যেত লোকটার। জেসি ফ্রন্ট সিটে বসতে বসতে বলল, আপনি একটা কুমড়ো পটাশ। বর্ণ তখন সদ্য ভার্সিটিতে উঠেছে, চোখে পৃথিবী জয় করার একাকার স্বপ্ন। ঢাকায় ইউনিভার্সিটির আশেপাশে কোনো অ্যাপার্টমেন্টে থাকছে, খাচ্ছে, ঘুরছে ফিরছে। সে ভ্রমণপ্রিয় ছিল খুব। পিকনিক ট্যুর নিয়ে পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে গ্রাম, দলবল জোট বেঁধে চষে বেড়াতো মাসের অধিকাংশ দিন। প্রাণোচ্ছল প্রাণবন্ত এক আফসিয়ান বর্ণ। অভ্রের মতোই অল্প বিস্তর চঞ্চল স্বভাবের ছিল, তবে বয়সের পরিক্রমায় খানিকটা গম্ভীর ভাবও পরিলক্ষিত। দ্রুতই যে কারো সাথে সখ্যতা গড়ে তোলার বিশেষ গুণ তার চরিত্রে বিদ্যমান। এমনই একদিন নাফিস নামের একটা ছেলের সাথে অল্প সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। নামটা বাংলাদেশি হলেও ছেলেটা অদ্ভুত দেখতে, সবার চেয়ে আলাদা। চোখ দুটো দেশীয় ছেলেদের চেয়ে অনেকটা ভিন্ন বর্ণের। জানা যায় তার জন্ম বিদেশেই, তবে মা বাংলাদেশি, মা বেঁচে নেই, তাই মায়ের দেশ ঘুরে দেখতে এসেছে। তার ভাষ্যমতে এখানে এসে বর্ণের সাথে পরিচিত হয়ে তাকে বিশ্বস্ত মনে হয়েছে একমাত্র। যতদিন দেশে থাকবে ততদিন তাকে নিজের ফ্ল্যাটে রাখার সিদ্ধান্ত নিল বর্ণ। নাফিস প্রায়ই ক্লাবে যেত, ড্রিঙ্কস নিত সব সময়। বর্ণকেও নিয়ে যায় বন্ধুত্বের দোহাই দিয়ে। বিদেশের কালচারে বড় হয়েছে, একটু একটু এসব দোষ থাকবেই। কথাটি মেনে নিয়ে বর্ণ তার সঙ্গ দিতে শুরু করে। বেশি দিনের তো ব্যাপার নয়, ব্যাস কদিন ঘুরে ফিরেই নিজ জন্মস্থানে ফিরে যাবে পুনরায়। জিসান জেসিকে একা ছাড়তে চাইতো না, আবার তখন ঢাকায় এসে খুঁটি গড়ার সামর্থ্যবানও নয়। সে রংপুর শহরেই পড়তো সে সময়। ওখানে থেকেই বর্ণকে সাবধান করেছিল নাফিসের সাথে বেশি ক্লোজ না হতে, তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের সঙ্গ না দিতে। একদিন হঠাৎ বর্ণের ফোন কল এলো নাফিসের। দুদিনের জন্য অন্য হোটেলে উঠেছিল সে। পর্যাপ্ত অ্যামাউন্ট না থাকায় এখন বিল পে করতে পারছে না। পরবর্তীতে টাকা নিয়ে বর্ণ গেল সেখানে, কিন্তু রুমে নাফিস ছিল না। শুধু তাই নয়, পুরো হোটেল প্রায় ফাঁকা বললেই চলে। গুটি কয়েক স্টাফ ছাড়া। মিনিট 5 ভেতরে হুড় করে পুলিশ ঢুকে গেল, যা ছিল বর্ণের কল্পনাতীত। কিছু বুঝে ওঠার আগেই দুজন পুলিশ ধরে নেয় তাকে। রুম জুড়ে তল্লাশি হয়, ড্রাগস মিলেছে রুমের আনাচে কানাচে। পরিমাণ এত বেশি ছিল যে যার দাম কোটি ছাড়িয়ে যেতে পারে সম্ভবত। এক নিমিষেই হাসি খুশি প্রাণোচ্ছল বর্ণটার ভাগ্যের পাশা পাল্টে গেল। পুলিশের গাড়িতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় দূর থেকে নাফিসের দেখা এক ঝলক পেয়েছিল বর্ণ। ঠোঁটে পৈশাচিক হাসি টেনে হাত নাড়িয়ে তখন বিদায় দিচ্ছিল সে। সিয়াম, আরিয়ান, তামিম, জিসান তারাই এসেছিল বর্ণকে দেখতে। বর্ণের কেবল একটাই অনুরোধ ছিল তাদের, যা কিছু হয়ে যাক পরিবারের কেউ যেন জানতে না পারে এই জঘন্য ব্যাপারটা। এই শহরে মম ড্যাড দুজনের স্বপ্ন পূরণ করতে এসেছিল সে। তারা যদি জানতে পারে ড্রাগস পাচারের মিথ্যা সাজানো অভিযোগে সে কারারুদ্ধ, ঘৃণা ছাড়া কিছুই দেবে না তাকে। হয়তো ত্যায্য করবে। বর্ণের পৃথিবী একদিকে আর
পরিবার অন্যদিকে। তাদের চোখে সে ঘৃণা দেখতে চায় না। অনেক চেষ্টার পরও বর্ণকে নির্দোষ প্রমাণ করতে পারল না জিসানরা। তার ফোনটাও নিয়ে নেওয়া হয়। নেওয়ার আগে বাড়িতে একটা ছোট মেসেজ পাঠাতে পেরেছিল কেবল। আমায় খোঁজো না ড্যাড, আমি ফিরবো একদিন। বর্ণকে রাখা হলো অন্ধকার কুঠুরিতে, যেখানে সূর্যের আলো পৌঁছানো বারণ। পরিবার, বন্ধু বান্ধব, আলো বাতাস ব্যতীত নিঃসঙ্গ একাকী অন্ধকারে ছোট ঘরটায় প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড এক একটা যুগের ন্যায়। উপরন্তু রোজ নিয়ম করে দুবার মোটা লাঠির আঘাত পড়তো পিঠে। কোন দোষে কিসের শাস্তি তা জানানো হতো না। সময়ের পর সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বর্ণের মাঝে পরিবর্তন আসে। চোখের চাহনি, মুখের কোমলতা লোপ পেয়ে রূপ নেয় গম্ভীর, অনুভূতি শূন্য মতেও। সময় এমনও গেছে যে স্বেচ্ছায় দেয়ালে ঘুষি মেরে নিজেকে নিজে রক্তাক্ত করত। লাঠির আঘাতগুলো তাকে প্রথমবারের মতো আর কাবু করতে পারে না ঠিকই, কিন্তু এই অত্যাচার, এই অন্ধকার, এই একাকিত্ব মস্তিষ্কের প্রতিটি কোষে হিংস্রতার অন্য এক বর্ণকে তৈরি করতে সাহায্য করেছে নিঃসন্দেহে। এরপর কয়দিন নিয়মকার মতো পিঠে লাঠিঘাত পড়ছিল, অথচ বর্ণের প্রতিক্রিয়া নির্বিকার। এমনভাবে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল যেন তাকে মারছে না, বরং মালিশ করে দিচ্ছে। পুলিশরূপী পাষাণ্ড ক্লান্ত হয়ে গেল। এরপরও বর্ণকে নিরুত্তাপ রেগে গালে চর বসাতে চাইলে প্রথমবারের মতো বর্ণ হাত বাড়ালো লোকটার গলায়। টুপি এমনভাবে টেনে ধরল যে লোকটার শ্বাসরোধ হয়ে এলো প্রায়। কোনো রকম প্রাণ হাতে নিয়ে বেঁচে পালিয়েছিল সে সময়। পরদিন তো অর্ধমৃত করে ছেড়েছিল। এরপর থেকে আর কেউ তাকে আঘাত করতে আসার সাহস পায়নি। দুয়াক্ত খাবার দিত, তাও দূর থেকে। এমনভাবে ওই অন্ধকার কোঠরিতে আলো বাতাস গায়ে না মাখিয়ে একদিন নয়, দুদিন নয়, প্রায় 1.5 বছর আটকে রাখা হয়েছে তাকে। আদৌ সে জানতো না ওটা কারাগার ছিল কি না। অমানিসায় কাটাতো প্রতিটি মুহূর্তের এক একটি দৃশ্য চোখের সামনে আজও ভাসছে বর্ণের। মস্তিষ্কের নিউরনে নিউরনে বিস্ফোরণ ঘটছে যেন। হাতে আগুনের মশাল নিয়ে ধীর পায়ে 1-2 পা এগোলো সে। মুক্তির পর নাফিসকে অনেক খোঁজার পরও দেখা মেলেনি। তার সব ডিটেলস মিথ্যা ছিল। পরবর্তীতে ইনফরমেশন আসে দেশে বিদেশে সে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। তন্মধ্যে একটা নাম জোসেফ জোয়ারদার। জোসেফ জোয়ারদার। এক হাতে আগুনের মশাল রেখে বর্ণ অপর হাতটা সূক্ষ্ম মনোযোগে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। জীবনের প্রথম তার শুষ্ক পবিত্র হাতটা সেই ব্যক্তির কলিজার রক্তে রঞ্জিত হয়েছিল, যিনি খুব দম্ভের সাথে সেদিন জজের দায়িত্ব পালন করে তার শাস্তির রায় শুনিয়েছিল। জজ ইন্দ্রজিৎ মার্কোর বাঁচার অন্তিম আকুতি, হাহাকার, প্রাণ হারানোর আর্তনাদ সফট টিউনের মতো পৌঁছেছিল কর্ণ কৌঠরে। কি যে শ্রুতিমধুর ছিল। চুকচুক শব্দ করে ধপ এই হাতের মশাল ওই হাতে পার করলো বর্ণ। জোসেফের কাছাকাছি গিয়ে উপর নিচ পরক করলো। এখন খানিকটা সুস্থ দেখাচ্ছে জোসেফকে। মূলত পুনরায় নতুন করে যন্ত্রণা দিতে সুস্থ করা হয়েছে। প্ল্যান চেঞ্জ করেছে বর্ণ। একেবারে মারা যাবে না তাকে, সুস্থ করবে, ফের টর্চার। এরপর আবার একটু সুস্থ করবে, অতপর আবার নতুন টর্চার। বিশ্বাসভঙ্গ, 1.5 বছরের দুঃস্বপ্নময় অন্ধকার জীবনের এক এক মুহূর্তের শোধ তুলবে, শোধ। মশালের আগুনের উপর জোসেফের হাতটা সন্তর্পণে তুলে ধরল বর্ণ। ব্যথায় যন্ত্রণায় সে দাঁতে দাঁত চেপে থাকে। বর্ণের সামনে নত স্বীকার করা যাবে না, তবে সিদ্ধান্তে বেশিক্ষণ স্থির থাকতে পারে না। চেঁচিয়ে উঠল, না তুই সেদিন ফ্রেন্ডশিপ পাতাতে আসতে, না বিশ্বাসঘাতকতা করতে, না আমার জীবনে 1.5 বছর অন্ধকারে তলিয়ে থাকতো, না আমার ফুলের গায়ে কলঙ্ক লাগতো না, না ও দুঃখ পেত না, না আমি, আর না যেখানে তুই আমি হারজিত হয়ে মুখোমুখি দাঁড়াতাম। তোর সাথে আমার কোনো শত্রুতা ছিল বলে মনে পড়ে না। চল আজ বলেই ফেল কোন হিসেবে কোন বাহানায় হাইড অ্যান্ড সিক খেলায় মেতে উঠেছিস। আগুনের তাপে হাতের চামড়া কুঁচকে এসেছে প্রায়, জলে ছিঁড়ে যাওয়ার জোগাড়। অস্থির গলায় আজ হারটা মেনেই নিল জোসেফ। বলছি আগুন সরিয়ে নে প্লিজ। যন্ত্রণায় ছটফট করে ব্যথাতুর মুখে জোসেফ আওড়ালো, ড্যাডের প্ল্যানে সব হয়েছিল। নিরুত্তাপ মুখে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকিয়ে রইল বর্ণ। জোসেফের বায়োডাটায় তার বাবার সম্পর্কে কিছুই উল্লেখ ছিল না। প্রশ্ন ছিল দৃঢ় গলায়, কোথায় ব্লাডি বাস্টার্ড?
জোসেফ একটু জিরিয়ে নেয়, হাঁ করে ঘন ঘন প্রলম্বিত শ্বাস ছেড়ে ক্ষীণ আওয়াজে বলে, হি পাস্ট অ্যাওয়ে। কারা যেন খুন করেছে ড্যাডকে 2 years ago। কারা? জানা যায়নি আজও। সেদিনের স্মাইলি বলটা হাতে ছিল বর্ণের, সেটা দেখিয়ে বলল, তাহলে সেদিন আমার হাত থেকে তোকে বাঁচাতে চেয়ে এটা কে ছুড়ে দিয়েছিল? গেম খেলতে চায় আসফিয়ান বর্ণের সাথে। ওয়াও, সুপার খিলাড়ি। আয়নার সামনে বসে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করছে তুফা। শুষ্ক ঠোঁট, লিপ বাম শুকিয়ে গেছে, মুখশ্রী ফ্যাকাশে। তার কোলে গোলাপি রঙা একটা টেডির বুকে দুটো শব্দ, লাভ ইউ জান। এটা দেওয়া হয়েছে তাকে ভালোবাসা দিবসের রাতে। তখন পুরো বাড়ি ঘুমন্ত। আচানক ফোনে আননোন নাম্বার থেকে কল এলো। ধরফরিয়ে ঘুম ছেড়ে উঠতেই পরপর দরজায় আলতো টোকা পড়ল। অথচ ওপারে কোনো মানবের অস্তিত্ব ছিল না, ছিল কেবল এই টেডি। পরবর্তীতে না আননোন নাম্বারটা থেকে দ্বিতীয়বার কল এলো, আর নাই টেডির মালিক সামনে এলো। তুফা দ্বিধাগ্রস্ত। বাড়িতে সেদিন বাহিরের কেউ ছিল না, তবে কে দিল এটা? একবার মাহিরের নামটা মনে উদয় হলো, পরে নাক কুচকালো বিষণ্ণ মনে। উনি কেন আড়াল থেকে এসব দিতে যাবে তাকে? সে ওই পাষণ্ডের জন্য পাগলিনী হলো? মানুষটা তো তার অনুভূতি সম্পর্কে জেনেও নির্বাক। দরজার দুবার আঘাত পড়তেই তড়িঘড়ি করে উঠে টেডিটা বেডে রেখে সোজা হয়ে দাঁড়ালো, অনুমতি দেয়। ভেতরে আসতে পারিস। সুখ হাসি মুখে প্রবেশ করে, বেডে বসলো, পায়ে পা তুলে হাসছে মিটিমিটি। তুফা সরু চোখে চেয়ে মুখে হাত বুলিয়ে চুল ঠিক করে বলে, হাসছিস কেন? দেখতে বাজে লাগছে আমার? মাহির ভাই এসেছে নিচে। ইশারায় বলল সুখ। ঠোঁটের হাসি কমলো না। তুফা নড়ে চড়ে বসে। যার কাছে যে এসেছে আমাকে কেন বলছিস? তোমাকে এক ঝলক দেখার আশায় ছটফট করছে বেচারা। বাদক, বানট কথা বলবি না। তরি দু আঙ্গুলে কণ্ঠমণি ছুলো সে, বুঝালো, সত্যি বলছি, নুরাকে চুপি চুপি জিজ্ঞেসও করেছে। কি? তুফার চোখ পাকিয়ে এলো। সত্যি এমন কিছু হয়েছে? সুখ হাসছে এখনো। নুরা বাচ্চাটা তখন কি কাণ্ডটাই না ঘটিয়ে ফেললো। মাহিরটাকে বলেছিল হয়তো কানে কানে। মেয়েটা গলা ফাটিয়ে চিৎকার করলো তখনই, তুফ, মাহির তোমায় খুঁজছে, তুমি কোথায়? হতভম্ব মাহির যদিও কথা সম্পূর্ণ করার আগে তার মুখ চেপে ধরেছিল, তবু আইজা আর রামসা ছুটে এসেছিল ড্রয়িং স্পেসে। লজ্জায় পড়ে বেচারা শেষে পকেট হাতড়ে ময়ূর অঙ্কিত কলম বের করে বোকা হেসে বলে, সেদিন তোফার কাছ থেকে পেনটা নিয়েছিলাম, ফেরত দেওয়া হয়নি, ভাবলাম আজ দিয়ে দিই। শোক অপলক তাকিয়ে থাকে। দুজন পরস্পরের প্রেমে ডুবে মরছে, অথচ ভাবনার মাঝে ফোনের স্ক্রিন জ্বলে উঠল। ভিডিও কল এসেছে, নাম্বারটা বন্যের। 2 দিন ধরে মানুষটা বাড়ি ফেরেনি, এরপর এই প্রথম কল দিয়েছে। তড়িৎ উঠে দাঁড়ালো সুখ, তুফাকে বুঝালো, আসছি একটু। রিসিভ করতে করতে দরজার বাহিরে ছুটল। তুফা পিছু থেকে মজার ছলে বলে, ভাইয়ের কল নিশ্চয়ই। বাবা, কি প্রেম দুজনে, লাজবাব। তামিদ শিকদার সবে গার্ডেন থেকে এসে ড্রয়িং স্পেসে বসেছে, টুকটাক কথা সারছে মাহিরের সাথে। মাহির এখন বন্যের অ্যাসিস্ট্যান্ট ছাড়াও ছোটোখাটো বিজনেসে হাত দিয়েছে। এ ব্যাপারেই কথা হচ্ছিল। ফাঁকে রামসা এসে 2 কাপ চা দিয়ে গেল। মাহির কাপে চুমুক রেখে মৃদু হেসে সিঁড়ির দিকে তাকাতেই হাসি মিলিয়ে গেল। অস্ফুট স্বরে সামনে হাত তুলে চেঁচায়, সুখ। সুখ ততক্ষণে দ্রুত সিঁড়ি মারাতে গিয়ে পা বিঁধে ফ্লোরে ছিটকে পড়েছে। ধুম শব্দে তামিদ সাহেব চমকে পিছু ঘাড় বাঁকিয়ে চেয়ে মেয়েকে ফ্লোরে দেখে তড়িৎ উঠে ছুটে গেলেন। আম্মু, পড়ে গেলে কিভাবে? ইস! শরীরের আঘাত নিয়ে উঠে দাঁড়ালো সে, চোখে পানি উপচে পড়ছে। থমকে যাওয়া দৃষ্টি। রুবায়া তড়িঘড়ি করে এগিয়ে আসে। আম্মা, খুব জোরে লেগেছে না? এইভাবে ছোটে কেউ? সুখ কিছু একটা বলতে চাইছে, কিন্তু খেই হারিয়ে কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। আবুর হাত ধরে ফুপিয়ে কেঁদে ইশারায় কিছু দেখিয়ে কিছু বুঝায়। ভদ্রলোক অস্থির হলেন। কি হয়েছে মা? ব্যথা বেশি পেয়েছো? চলো সোফায় এসো। অশ্রুসিক্ত চোখে ঘন ঘন দুদিক মাথা ঝাঁকায় সুখ। যা বলতে চাইছে তার কাছে সামান্য ব্যথা কিছুই নয়। সুখ পা টেনে টেনে উন্মাদের মতো ছুটে আইজার কাছে গেল। হাতের ইশারায় কিছু একটা বুঝাতেই তিনি বললেন, বর্ণর কথা বলছিস? কি হয়েছে আমার ছেলের? ঢোক গিলে সুখ বুঝায়, অ্যাক্সিডেন্ট।
দিন দুনিয়া জনমানব ভুলে এলোমেলো পায়ে সুখ হসপিটালে ঢোকে। পাগলের মতো এদিক ওদিক ছুটে কাঙ্ক্ষিত জনের দেখা পেয়ে থম মেরে স্থির দাঁড়িয়ে যায়। অদূরে স্ট্রেচারে রক্তাক্ত শরীরে পড়ে আছে বন্যের শরীর, নিস্তেজ নিরুত্তাপ। পা দুটো অবশ হয়ে এলো সুখের, সর্বাঙ্গ কাঁপে থরথর। চোখের পলকে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এক ছুটে নিকটে চলে এলো। বন্যের চোখ তখন নিভু নিভু ঝাপসা, মুখশ্রী জুড়ে লাল তরলের ছড়াছড়ি। হাতের দুটো আঙ্গুল কাঁপছে, তুলতে চাইছে সুখের দিকে, কিন্তু শক্তিতে আজ পেরে উঠছে না। দুঃখ, যন্ত্রণা, হতাশা ভুলে রক্তে ভেজা হাতটা আঁকড়ে ধরল সুখ। বন্যের দুর্বোধ্য হাসে, অতপর অর্ধ বোঝা চোখ দুটো পুরোপুরি বুঝে নেয়। কাপা কাপা হাতে তার গালে হাত রাখে সুখ। রক্তে ফোবিয়া জন্মেছিল তার, অথচ সেসবের তোয়াক্কা করল না আজ। বার কয়েক ঝাঁকায় বন্য সাড়া দেয় না, নিঃশ্বাসটাও নিচ্ছে ধীরে ধীরে। সুখ আচমকা দু হাতে বুকে জাপটে ধরে বন্যের মাথা, কেঁদে যায় নীরবে। তামিদ সাহেব এসে ছাড়িয়ে নিলেন। ছেড়ে দাও আম্মু, ওকে ওটিতে নিতে হবে। সুখের কানে পৌঁছায় না সেসব। এক হাতে বন্যের হাত চেপে অপর হাত গালে রেখে ঝাঁকাতে থাকে। আপনি পাষণ্ড, নিষ্ঠুর, খুব খুব খুবই স্বার্থপর। বাস আমায় কাঁদাবেন বলে নিজের এই অবস্থা করেছেন আপনি। প্লিজ একবার চোখ খুলুন, দেখুন আমি ছুটে এসেছি, কাঁদছি আমি, ছটফট করছি আমি। প্লিজ চোখ মেলে দেখুন না, আমার একা চলতে খুব ভয়। আপনার হাত ধরে নির্ভয়ে জীবনের বাকি পথ হাঁটতে চাই আমি। আমি কথা দিচ্ছি আর কখনো আপনাকে দূরে ঠেলে দিব না। প্লিজ কথা বলুন আমার সাথে। সুখের অন্তঃকরণে নিঃশব্দে তোলপাড় ওঠা কথাগুলো কেউ শুনল না, কেউ বুঝল না। কজন লোক বর্ণকে তার থেকে আলাদা করে নিয়ে যাচ্ছে কোথায়। হাত আঁকড়ে ধরেও নিজের কাছে রেখে দিতে পারল না। তামিদ সাহেব ছলছল চোখে মেয়েকে টেনে ধরে রেখেছেন। সুখ আব্বুর দিকে ফিরে হাউমাউ করে ওঠে। অনেক কথা বলছেন না আব্বু, চোখ বুজে আছে। আব্বু, ওনাকে এক মুহূর্তের জন্য নিজে থেকে দূরে দূরে ভাবলেও দম বন্ধ হয়ে আসে আমার, শ্বাস নিতেও কষ্ট হয় আমার। আব্বু, ওনাকে চোখ খুলতে বলো। এই দুঃসময়ে মেয়ের কথা বুঝে উঠতে পারলেন কিনা কে জানে। তামিদ সাহেব ঠোঁট কামড়ে বুকে চেপে ধরে তাকে। ওর কিছু হবে না আম্মু, ও তো স্ট্রং। দেখো, আবার ফিরে আসবে আমাদের মাঝে। দোয়া করো। চোখ বুঝতে জবজব অশ্রু গড়িয়ে পড়ে, কানে এখনো বাজছে বন্যের কথাগুলো। লোকে বলে একজনের দুঃখ নাকি আরেকজন বড়জোর ফিল করতে পারে, কিন্তু কেড়ে নিতে পারে না। বাক্যটা কতখানি সত্যতা লুকিয়ে আছে আর ন। তোর এই ভেতর ভেতর ধুকে ধুকে করে খাওয়া দুঃখের পিছু কোথায় না কোথায় আমি ছিলাম। ফুল আমি তোর একজন, আমি শখের পুরুষ। ইতিহাসের বিরুদ্ধে গিয়ে তোর দুঃখগুলো সব কেড়ে নিতে না পারি, কিন্তু ওর কাছাকাছি তো যেতেই পারি নিশ্চয়ই। এরপর বাইকের স্পিড হুড়হুড় করে বেড়ে গেল। সুখ দিশেহারা হয়ে ফোনের ওপারে ছটফট করে বহুবার বারণ করেছে স্পিড কমাতে, কিন্তু পাষাণ লোকটা শুনল না, বরং চেঁচিয়ে বলে, তোর গায়ে লাগার আগে কলঙ্ক আমাকে ছুঁয়ে দিয়েছিল ফুল। কলঙ্ক নামের সামান্য কীটগুলো বেহাবন আসফিয়ান বর্ণ তোরাই কেয়ার করে না। আফসোস করো, ভেঙে পড়ো, এসব নীতি তার নেই। তোর আর আমার মাঝে এটাই পার্থক্য বাকি থাকবে আজ। এই বাবা ফুল শোন, তোর শখের পুরুষ ক্ষমতাসীন হলে কোন এক জাদু বলে শুরু থেকে কীটের ছোলা অঙ্গের চামড়াগুলো চিরদিনের জন্য উপরে দিত, কিন্তু আফসোস এই ক্ষমতার সৃষ্টিকর্তা তাকে দেয়নি। পরকালে তোর সাথে একত্রে বসত করার ভাগ্য মিললে এই ক্ষমতা অবশ্যই চেয়ে নেব কোথার কাছে। স্মৃতি হারালে মানুষ যেমন ফেলে আসে অতীত ভুলেছে, তেমনি সেদিনের ওই মুহূর্তগুলো তুই স্বপ্নে ভেবে মেমোরি থেকে ডিলিট করে দে ফুল। যদি বেঁচে ফিরে, যদি এই নিয়ে তোর ভেতরে কিংবা বাইরে কোনো যন্ত্রণার ছাপ দেখি, আই সোয়ার প্রতিনিয়ত আর নিজের মৃত্যু কামনা করতে হবে না, আমি নিজেই তোকে খুন করবো। গট ইট? তারপর ভয়ানক একটা আওয়াজের ধাক্কা। ফোনের স্ক্রিনে ওপারের দৃশ্য এলোমেলো ঘোলাটে হয়ে গেল পরপর। রক্ত ছিটকে এসে ক্যামেরা ছাপিয়ে দিল। ভাবতে শ্বাস প্রশ্বাস দ্রুত হয় সুখের। নিভু নিভু চোখ দুটো আস্তে করে বুঝে আচমকা নিস্তেজ হয়ে ঢলে পড়ল। সুখকে পাশের কেবিনে রাখা হয়। স্লাইন চলছে তার, শরীর দুর্বল, উপরন্ত মানসিক চাপে জ্ঞান হারিয়েছে। বাহিরে জিসান আর তামিম দাঁড়িয়ে। সাইমাকেও দেখতে পেল রুবাইয়াত। মূলত অ্যাক্সিডেন্টটা তার স্কুলের সামনেই ঘটেছে। এক কান থেকে দু কান যেতে যেতে তার কাছেও কিভাবে যেন বন্যের খবরটি পৌঁছে গেছে, তাই তখনই ছুটে এসেছে।
আইজা কাঁদতে কাঁদতে জ্ঞান হারানোর জোগাড়। রুবায়েত কাকে সামলাবে কুল পায় না, একবার ছুটে সুখের কাছে তো একবার আইজার কাছে। বাড়ির আর কেউ আপাতত আসেনি। আজাদ সাহেব ঢাকায় আছেন। ছেলের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তিনি সেখানে অস্থির। তামিদ সাহেব জানিয়েছেন এই হসপিটালে জবাব দিয়ে দিলে হয়তো বর্ণকে চিকিৎসার জন্য ওখানে নিয়ে যেতে হতে পারে, তাই তিনি এখনও ফিরছেন না জেলায়। জেসি অনেকক্ষণ ধরে ভাইয়াকে ট্রাই করছে কিন্তু ফোন তুলছে না। ভাইয়া যতই ব্যস্ত থাকুক কখনোই তার কল ইগনোর করে না। তবে কোনো সমস্যা হলো নাকি, চিন্তায় মাথা ফেটে যাওয়ার জো। ভাইয়ার সে ছাড়া কেউ নেই, সুতরাং তার সব চিন্তা জেসিকেই করতে হয়। আরও একবার কল দিল, এরপর আরও একবার। ফোন সাইলেন্ট ছিল জিসানের। কি মনে করে পকেট হাতড়ে ফোন হাতে নিতে জেসির কল প্রবেশ করে। রিসিভ করে কানে তুলতে মেয়েটা অস্থির গলায় একের পর এক প্রশ্ন ছুড়ে দিল। ভাইয়া তুমি ঠিক আছো? কোনো সমস্যা হয়েছে? কোনো ফোন তুলতে এতক্ষণ সময় লাগে? জান বেরিয়ে যাচ্ছিল আমার। কোথায় আছো তুমি? জিসান ধীরে ধীরে এক একটা প্রশ্নের জবাব করে। আমি ঠিক আছি, ফোন সাইলেন্ট ছিল আর এখন হসপিটালে আছি। আটকে উঠল জেসি। হসপিটালে? কি হয়েছে তোমার? সত্যি সত্যি বলবে, মিথ্যা বললে খুব খারাপ হবে কিন্তু। মেহরাব সোফায় ছিল, ল্যাপটপে কিছু করছে। জেসির কথাগুলো অনিচ্ছা সত্ত্বেও তার কানে পৌঁছে যাচ্ছে। মেয়েটা কথা বলছে এত জোরে জোরেই। তন্মধ্যে হসপিটালের নাম শুনে চোখ তুলল নীরবে। জিসান দীর্ঘশ্বাস ফেলে বর্ণের অ্যাক্সিডেন্টের সংবাদ জানাতেই জেসি উতলা হয়। কি বলে? আমার হিরোর অ্যাক্সিডেন্ট হয়েছে? কখন? কিভাবে? আমি যাব তাকে দেখতে? তুমি আমাকে নিয়ে যাও ভাইয়া। বনু, জিভে ঠোঁট ভিজিয়ে নেয় জিসান। কি বলবে খুঁজে পায় না, কিভাবে বুঝাবে। যেই মুহূর্তে বিয়ের জন্য কবুল পড়েছে ওই মুহূর্ত থেকে বোনের উপর তার সকল অধিকার ঢিলে হয়ে পড়েছে আপনা আপনি। এটাই জগৎ সংসারের রীতি। চাইলেই আগের মতো যখন যেখানে খুশি নিয়ে কিংবা দিয়ে আসতে পারবে না। চাপা শ্বাস ছেড়ে বলল, বাচ্চা, আমি তো তোর হিরোকে নিয়ে হসপিটালে, ওকে এভাবে ছেড়ে যাব? ও, তাহলে আমি হিরোকে দেখবো না? তোর ডক্টরকে বল। এতক্ষণে মনে পড়ল জেসির। খানিক আগে প্রায় ভুলেই বসেছিল সে কোথায় আছে, তার অবস্থানই বা কোথায়। কল কেটে দ্রুত বেড থেকে নেমে মেহরাবের কাছে চলে এলো। তার জলে চিকচিক করা চোখ দুটো নজর এড়ালো না মেহরাবের। জেসি কাঁদো কাঁদো গলায় অনুরোধ করে, প্লিজ আমায় হসপিটালে নিয়ে চলুন। আমার হিরো অ্যাক্সিডেন্ট করেছে। ভাইয়া বলল সিচুয়েশন ক্রিটিক্যাল। হিরো? বর্ণ ভাইয়ার কথা বলছি। অনুরোধ ফেলতে পারিনি মেহরাব। জেসি কাঁদছিল ভীষণ, তাই পরদিনই রংপুর শহরের উদ্দেশ্যে রওনা দেয় দুজন। হসপিটালে নিস্তেজ মনমরা সুখকে রুবায়েতের কোলে মাথা রেখে কাঁদতে দেখে মেহরাব চোখ সরিয়ে আনে। অশ্রুগুলো নিশ্চয়ই রকেস্টারকে হারানোর ভয়ে। এত সবের মাঝে দূর থেকে জ্ঞানহীন বর্ণকে দেখে জেসিকে কাঁদতে দেখে বুকের কোথায় জ্বলুনি অনুভব করে। একটা চাপা ঈর্ষা আবিষ্কার করলো নিজের মনোভাবে। যাকে ভালোবেসে আপন করতে চেয়েছিল তাকে কেড়ে নিল ওই রকস্টার। অতঃপর যার সাথে জোরপূর্বক বেঁধে দিল তাকেও আগে থেকেই হাত করে রেখেছে। বাহ, দেখো বেয়াদব মেয়েটা কেমন প্যাচ প্যাচ কাঁদছে ভাইকে জড়িয়ে। কার জন্য, কার মায়ায়, কোন সম্পর্কে? প্রায় 7 দিন কোমায় ছিল বর্ণ। এই 7টা দিন হসপিটাল থেকে সুখকে টলাতে পারিনি কেউ। যতক্ষণ সজ্ঞানী ছিল ক্ষীণ দুর্বল শরীরে নির্ঘুম দিনরাত কাটিয়ে দিয়েছে কেবিনে। মাঝে দুবার জ্ঞানও হারিয়েছে। বর্ণের কাছে যেতে নিষেধ ছিল ডক্টরের। ব্যাস দূরে থেকে দিনে 1 বার বা 2 বার দেখার সুযোগ পেত। বর্ণের জ্ঞান ফিরেছে আজ। কেবিনে শিফট। ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে ঘণ্টাখানেক আগে। নীরবে কক্ষে প্রবেশ করে সুখ। বর্ণের বুকে, বাহুতে, কপালে, চোয়ালের নিচে ব্যান্ডেজ। ডান হাতটা ভেঙেছে, পায়ে আঁচড় লেগে ছিলে গেছে, মাথার জখম বেশি হয়েছে। ঢোক গিলে সে পাশে বসল। ক্ষণকাল একদৃষ্টে ঘুমন্ত মুখশ্রীটায় চেয়ে দেখতে দেখতে নীরবে মাথা রাখলো ব্যান্ডেজ যুক্ত বুকে। এতে লোকটার ব্যথা লাগলে লাগুক, স্বেচ্ছায় মরতে চেয়ে যার বুকে কাঁপে না, এই সামান্য ব্যথা তার কাছে কিছুই না। সুখ আস্তে করে চোখ বুজে বর্ণকে আলতো হাতে জাপটে ধরে। অনেকদিন মস্তিষ্কের কথা সাই দিয়ে নিজেকে কষ্ট দিয়েছে, অনুভূতি আবেগ সামলে রেখেছে। আজ থেকে শুধু মনের কথাই শুনবে, সমাজের কথা আর ভাববে না। 10 জনই কি বলবে কি বললো তাতে আর কান দেবে না। এই মানুষটি পাশে থাকলে আজ থেকে সব কলঙ্ক বরণ করে নিতে রাজি।
খানিক পর চোখে অন্ধকার তলিয়ে এলো সুখের। বহুদিনের ক্লান্তি নির্ঘুমের অবসান ঘটিয়ে আজ স্বেচ্ছায় ঘুম ধরা দিয়েছে চোখে। এই ঘুমন্ত স্বস্তির প্রশান্তির পিট চোখ খুলে অদৃশ্য চেয়ে থাকে অল্পক্ষণ। এরপর কিছু মনে পড়তে হতভম্ব চোখে ঘাড় ঘুরিয়ে উপরে তাকালো সুখ। বর্ণ চোখ খুলে তার দিকে চেয়ে এক দৃষ্টিতে শ্বাস আটকে এলো অচিরে। সুখ ছিটকে দূরে সরে এলো, বেড থেকে নেমে নিচে দাঁড়ায়। মাথা ঘুরিয়ে পড়ে যেতে গিয়েও সামলে নেয়। সদ্য ঘুম থেকে ওঠা ফুলকো চোখ দুটোতে ডার্ক সার্কেল, এলোমেলো খোলা চুল, ওড়নাটা অবহেলায় গলায় ঝুলে আছে। বন্য তপ্ত শ্বাস ছেড়ে মুখ ঘুরিয়ে নিল অন্যত্র, যেন সে সারা কক্ষে কেউ নেই। সুখের কান্না পেল তাতে, অভিমান হলো। কিন্তু মানুষটাও তো নিশ্চয়ই অভিমানী মুখ ঘুরিয়ে নিয়েছে। সেদিন দেহ, ভোগ ইত্যাদি ইত্যাদি বলে কী সব কথা বুঝিয়ে দিয়েছিল না? সেও কি এসব ইচ্ছে করে করেছে? ভেবেছিল ওগুলো বললে লোকটা দুঃখ পেয়ে তাকে ছেড়ে দেবে, তার জন্য পাগলামি ছেড়ে দেবে, বিচ্ছেদে রাজি হয়ে যাবে। তারপর সে রোজ যেই কল্পনা একে যন্ত্রণা কাতর হয়, সেই কল্পনাটি ভবিষ্যতে কখনো সত্যি হবে না। এতে লোকটা মুক্তি পাবে। ধীরে সংকুচিত মনে মাথা তুলল সুখ। এখন শখের মানুষের মান কিভাবে ভাঙাবে? ফ্লোরে পা ঘষে কচ্ছপের গতিতে পিলপিল পায়ে এগিয়ে যায় সে। লজ্জায় জড়তায় অদ্ভুত অনুভূতিতে দেহের ভেতর বাহিরে কাঁপছে সেভাবে, যেখানে লোকটার সন্নিকটে গেলে প্রতিবার কম্পিত হয়। বর্ণ তখনও মুখ অন্যত্র ঘুরিয়ে রেখেছে। সুখ ঢোক গেল, একটা দুঃসাহসিক কাজ করার মনস্থির করে। জানি না কতটুকু সফল হবে। 30 তলা বাড়িটির অধিকাংশ কাচ দ্বারা আবৃত। গ্রাউন্ড ফ্লোর গ্যারেজ সিস্টেম, দ্বিতীয় ফ্লোরে যাওয়ার সিঁড়ি বাইরে থেকেই। সুখ এতক্ষণে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যক্ষ করছে চারদিক। জায়গাটা ভীষণ সুন্দর। বর্ণ পিছু থেকে হাঁটছে সিঁড়িতে, সুখ তার আগে আগে। আচানক ঘুরে গেল, বর্ণের দিকে তাকিয়ে তাকিয়ে উল্টো হেঁটে হেঁটে সানন্দে বুঝালো ইশারায়। একটা সিক্রেট শুনবেন? অভিভূতর মতো চেয়ে বর্ণ অনুমতি দেয় সম্মোহীন স্বরে। ওয়াই নট সুইটহার্ট, প্লিজ শুনুন। কণ্ঠটা তীরের ফালার রূপ নিয়ে বুকের ভেতর গিয়ে বিঁধল যেন। ভেতরটা ঈর্ষ লজ্জায় মিয়ে গেল, উপরে যথেষ্ট শক্ত রইল সুখ। ঠোঁটে বিশ্বজয়ী হাসি টেনে বোঝায়, এর আগে ঘুমের সুযোগে লুকিয়ে চড়িয়ে আমি আপনার গালে 7 বার চুমু এঁকেছি, আপনি ধরতেও পারেননি। বর্ণ হাসলো ঠোঁট বাঁকিয়ে। আচানক হাত বাড়িয়ে সুখের কোমর চেপে নিজের সাথে মিশিয়ে চোখে চোখ রেখে বলল, আর আমি 99 বার, বাকি একটা খানিক আগে খেয়ে সেঞ্চুরি করেছে মাত্রই। ইউ নো ফ্লাওয়ার কুইন। ঠোঁট গোল করে শূন্যে চুমু ছুঁড়ে দিল শেষে। ঝড়ো হাওয়ার প্রদীপের আলো নিভে যাওয়ার মতো ধপ করে সুখের হাসি মিলিয়ে গেল। বিস্ময় মুখে জানতে চাইল, আমাকে? নব, আমার বাবা ফুলকে। না ছুঁতে বারণ করার পরেও এসব অশ্লীল কাজ করেছেন আমার সাথে, আমারই অগোচরে। আধার নামে চোখে মুখে ভাবভঙ্গিতে অসন্তুষ্টি। বর্ণ কাজ ঝাঁকিয়ে বলে, হাসফ্যান্ড বর্ণ এসব নিষেধ ধরনের ধার ধারে। এটা বিশ্বাস করা তোর আরো বড় একটা ভুল ছিল জানেমান। মানবো না, চিটিং করেছেন আপনি। প্রয়োজনে আপনার নামে শ্লীলতাহানির কেস করব। নিজেকে উন্মুক্ত করে ধপধপ এগিয়ে চলল সুখ। পেছন থেকে আফসিয়ান বর্ণের অপ্রতিস্থের মতো গা দুলানো হাসি ভেসে আসছে। সেই হাসিতে চারপাশ ভরে উঠল মনে হয়। শেষ কখন এমন শব্দ করে প্রাণ ভরে হেসেছিল কে জানে। একবার ঘুরে দেখার স্বাদ হলেও সুখ ঘুরল না পিছু। চিটিংবাজ, মিথ্যাবাদী লোক, ধৈর্যশীল, চরিত্রবান, নম্র, ভদ্র পুরুষ বলে মনে মনে এতদিন যা প্রশংসা করেছিল সব জলে ভাসিয়ে দিল লহমায়। প্রবেশদ্বারে পৌঁছে থম মেরে দাঁড়ায় সুখ। দরজা এমনিতেই খুলবে না। ডুয়েল সিকিউরিটি সিস্টেম, অর্থাৎ পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট দুটোই প্রয়োগ করতে হবে। স্তব্ধ হয়ে চেয়ে রইল সুখ। যখন পাসওয়ার্ড হিসেবে বর্ণ আমার বোবা ফুল প্রেস করলো এবং এরপর তার হাত টেনে ডিভাইসের উপর চেপে ধরলো, অমনি ডোর আনলক খুলে গেল আপনা আপনি। তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানোর পদ্ধতি খুঁজে না পেয়ে স্থির হয়ে থাকে সুখ। ভেতরে পা মারাতে গেলে বর্ণ রুখে দিল। ওয়েট আ মিনিট সুইটহার্ট। এরপর একা একাই ভেতরে গেল। এরপর পুনরায় এলো হাতে একটা ডার্ক চকলেট নিয়ে, সুখের প্রিয় খাবারের অন্যতম। রাজার রাজ্যের রানীকে হৃদয়পূর্ণ অভ্যর্থনা।
বশ্যতা শিকারের সদৃশ ঈষৎ মাথা নামায়, যেন সম্মান প্রদর্শন করলো। সুখবিহব বলছে। বর্ণ হাতে খাইয়ে দিতে গিয়ে মত পাল্টে নিল পরক্ষণে। অর্ধেক নিজের মুখে পুরে সুখের কাছাকাছি চলে এলো আচমকা। এরপর ঠোঁটের সামনে বাড়িয়ে দেয়। দিশেহারা সুখ তখন অস্থিরতায় কাতর, হৃদস্পন্দন টালমাটাল। ধীরে এগিয়ে বাকি অর্ধেক চকলেট মুখে নিয়ে ঢোক গিলে নজর নামিয়ে নিল। বর্ণ তার থুতনিতে ধরে মুখ উপরে তুলে ভ্রু নাচিয়ে বলল, আরে বাহ, আসফিয়ান বর্ণকে নিজের আগে পিছে চোরকের মতো ঘুরিয়ে এখন তো সান্নিধ্য লজ্জায় চোখটা তুলতে পারছে না মিসেস ফরিসা সুভান সুখ। নট ব্যাড। বর্ণের হাতে হাত রেখে সুখ অভ্যন্তরে প্রবেশ করে। বিস্মিত চোখে ফ্যালফ্যাল দৃষ্টি বোলায় চতুর্দিকে। এটা মানুষের হাতে তৈরি আবাস নাকি কল্পনার ক্যানভাসে যেমন খুশি তেমন আঁকো এর মতো ড্রিম হাউস। ফ্লোরে স্বচ্ছ কাচ, তার নিচে অসংখ্য ডার্ক রেড রোজ, রোজে ডার্ক গ্রিন পাতাও আছে। দেখে মনে হচ্ছে পানির উপর কালচে রক্তিম গোলাপ ভেসে আছে, পা দিলেই ডুবে যাবে। অথচ সুখ ডুবল না। ডুববেই বা কেন? এটা তো কাচ, এবং কাচের তলদেশে কোনো দক্ষ শিল্পীর তৈরি আধুনিক ডিজাইন। আশেপাশের সকল আসবাবপত্রে আভিজাত্য ছুঁয়ে ছুঁয়ে পড়ছে যেমন। কি সুন্দর চোখ ধাঁধানো। সুখ আশ্চর্যজনিত মুখে জানতে চায়, এটা আপনি বানিয়েছেন? নো, দক্ষ আর্কিটেক্ট। সুখ হতাশ চোখে তাকাতেই ধীর গলায় বলল, যদিও অর্ডার আমার ছিল। রোদের তেজ আজ প্রখর। পৃথিবীতে নিজের রোশনি বিলিয়ে দিতে মহাশয় সদা ব্যস্ত। কপালে চিকচিকে বিন্দু বিন্দু ঘামের উৎপাত। ভার্সিটি থেকে বেরিয়ে এদিক ওদিক নজর ছিটিয়ে নেয় তুফা। ড্রাইভার আঙ্কেল এখনও এসে পৌঁছায়নি, কিন্তু খানিক আগে ওনার মতো কাউকে দেখেছিল সে, স্পষ্ট মনে পড়ছে না। তাছাড়াও আঙ্কেল এত দেরি করে না সচরাচর, ভার্সিটি থেকে বেরোনোর আগেই উপস্থিত হয়ে যায়। সুখের সাথে হওয়া দুর্ঘটনার পর তো এখন আরও কড়া আদেশ জারি করেছেন মামারা। আশেপাশে অসংখ্য শিক্ষার্থীদের আনাগোনা, যে যার মতো গন্তব্যে ছোটার তাড়ায় ব্যতিব্যস্ত। সুবাই তাকে সাথে করে ধীর পায়ে রাস্তার পাশ ঘেঁষে হাঁটা ধরে সে। সুবাইতা তার সঙ্গী। এটা ওটা কথা আদান প্রদান করে হাঁটছিল দুজন। হঠাৎ সামনে বাইক এসে পথ আটকায়। হেলমেটে মুখ ঢাকা থাকলেও এক দেখায় তুফা চিনে নিল মানুষটা কে হতে পারে। সাহসা থেমে গেল পদযুগল। মাহির হেলমেট খুলে আর চোখে এক ঝলক সুবাইতাকে লক্ষ্য করে তুফার দিকে চেয়ে রইল, যেটা প্রচণ্ড অস্বস্তির কারণ হলো তার। মৃদু হেসে সুবাইতাকে বিদায় জানায়, ওই তো আঙ্কেল চলে এসেছে, আজ যা তাহলে, আগামীকাল দেখা হচ্ছে। সত্যি মেয়েটার বাবা নিতে এসেছে। রোজ আসেন তিনি। তুফার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে সে চলে যায়। কোনা চোখে মাহিরকে পরখ করতে ভুলল না। আপনি এখানে হঠাৎ? ভার্সিটিতে কোনো কাজ ছিল বুঝি? এরপর বলল তড়িঘড়ি দেখিয়ে, সরি, অনধিকার চর্চা করে ফেললাম বোধহয়। মাহির বিষয়টি এড়িয়ে গেল। গম্ভীর মুখে বলে, পেছনে এসে বসো। বুকে হাত রেখে ভ্রু গুটিয়ে নেয় তুফা। উঠে এসো পেছনে। দুঃখিত মাহির ভাই, আপনার কথাটা রাখতে পারলাম না। ড্রাইভার আঙ্কেল এলো বলে। আপনি বরং আজ আসবে না আঙ্কেল। মানে সিম্পল, আঙ্কেল আজ আসছে না। তোমায় বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি নিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু আপনার সাথে যাওয়া হচ্ছে না, ট্যাক্সিতেই চলে যাব আমি। তুফা হাঁটা ধরল পরপর। মাহির বাইকের স্পিড কমিয়ে তার পাশাপাশি। মেয়েটা থেমে গেল। অদৃশ্য ক্ষোভে মেজাজ চলে যাচ্ছে মানুষটার উপর। বলল দাঁতে দাঁত চেপে, এটা কেমন ম্যানার্স ভাই? সামনে বিয়ে হতে চলেছে আমার, বিয়ের আগে হবু শ্বশুর বাড়ির লোকজন আড়ালে আবজাল থেকে বউকে অবজারভেশন রাখে, মাঝে রাস্তায় আপনার সাথে এইভাবে দেখলে অন্য কিছু ভেবে নেবে। বলা যায় না, বিয়েটা ভেস্তে যেতেও পারে। তুমি বিয়েতে রাজি? তুফা অবলীলায় জবাব করে নিঃসংকোচে, হবে না কেন? আমার কোনো পছন্দ নেই, কারোর সাথে সম্পর্ক নেই, ভালোবাসার মানুষ নেই, অতঃপর রাজি না হওয়ার কোনো কারণ নেই। মাহির অল্পক্ষণ কেমন করে তাকিয়ে থাকে এক দৃষ্টে। এরপর আস্তে করে জানতে চায়, ভালোবাসার মানুষ নেই? এতে কোনো সন্দেহ? পরস্পরের দৃষ্টি থমকে গেল এক মুহূর্তের জন্য। মাহির প্রত্যুত্তর করতে পারে না। বর্ণ এই সপ্তাহের কথা বলল তারা আসেনি তুফাকে দেখতে। আগামী সপ্তাহে আসার নিশ্চয়তা দিয়েছে নাকি? মাহির একবার জানতে চেয়েছিল বর্ণের কাছে। তুফার হবু বর কেমন? বিনিময় বর্ণ জবাব দিয়েছে, যে ছেলে বুকের পাটা নিয়ে আসফিয়ান বর্ণের সামনে দাঁড়িয়ে তার বোনের হাত চাওয়ার হিম্মত রাখে, সে তুফার উত্তম জীবনসঙ্গী।
তার মানে যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে হয়তো বোকা নয়তো অতি চালাক। মাহির তখন অবশ্য মুখ ফসকে বলেছিল, বস, ছেলেটার মুখ ঠিকঠাক আছে তো? মুখে চ বাচক শব্দ তুলে বাইক নিয়ন্ত্রণে রেখে মাহির ঘাড় বাঁকিয়ে পাশে তাকালো। তুফা সত্যিই বাইকে ওঠেনি, ওই তো ট্যাক্সি করে যাচ্ছে। মস্তিষ্কে সব গুলিয়ে যাচ্ছে। অদূর থেকে মাহির দেখতে পেয়েছে ট্যাক্সির ভেতরে চেপে বসা তুফার চোখে জল। তাকে কিছু করতে হবে এবার। অনেক তো হলো হৃদয় সংবরণ, পারল কই আর। লো অয়েল চিকেন ফ্রাইড রাইস দিয়ে গেছে একজন এসে। মেডিসিন নিতে হবে বর্ণকে। সুখ তখন বেডরুমে চুপচাপ বসে। কখন বাড়ি ফিরবে প্রহর গুনছে। আম্মুকে না বলেই উন্মাদের মতো ছুটে এসেছিল যে। সে সময় বর্ণ খাবারগুলো প্লেটে তুলে তার হাতে ধরিয়ে দিল, বলল আদেশের সুরে, খাইয়ে দে। আমি কেন? এতদিন কে দিয়েছিল? বর্ণ কপাল কুঁচকে চোখ তুলল। প্রশ্নটাতে অত্যন্ত বিরক্তি হয়েছে সে। বলল, এতদিন বলছিল না বলে বাহাতে চামচ দিয়ে কাজ চালিয়েছে। তো এখনো তাই করুন। সুখের কথা শেষ হতে ইশারায় বলা হাতটা পিঠ মুচড়ে ধরে গায়ের উপর উঠে এলো প্রায়। তবে তুই আছিস কিসের জন্য? ফিসফিসিয়ে বলল। দম যায় সুখের। বর্ণকে এতটা নিকটবর্তী মানতে একটু কষ্টই হচ্ছে বটে। স্বপ্নের মতো লাগছে সবকিছু। দৃষ্টি সংকুচিত করে নিঃশব্দে ঠোঁট নাড়ালো। আপনি থাকতে বাধ্য করেছেন তাই। আমার হয়ে থাকার ইচ্ছে তোর ছিল না বলছিস?